গাইস, আমি যদি আপনাদেরকে বলি Xiaomiর কম্পিউটিং জগতে কতটা প্রভাব বিস্তার করেছে, আপনাদের অ্যান্সার হবে যে বেশি কিছু না। আর এরকমটা আসলে সত্য। এবার হয়তোবা তারা বিষয়টিকে চেঞ্জ করে আনতে চাচ্ছে, কেননা Redmi G Pro 27 ইঞ্চের একটা মিনি এলইডি গেমিং মনিটর নিয়ে এসেছে, যার প্রাইস অ্যারাউন্ড $300 কাছাকাছি হবে বা একটু কম বেশি হতে পারে। শুধু তাই না, এখানে যে বিশেষ ফিচারটা থাকছে সেটা হচ্ছে মিনি এলইডি। আর মিনি এলইডির আমরা ব্যবহার অনেক জায়গায় দেখেছি, বিশেষ করে যদি অ্যাপেলের ডিভাইসের কথা বলি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটা বেটার রেজাল্ট দেখাতে পেরেছে। শুধু তাই না, এখানে যেহেতু আমরা গেমিংয়ের কথা বলছি, তো এখানে WCC-তে পেলাম না যে কত হার্জে চলবে, তবে অন্যান্য ওয়েবসাইট ঘেটে দেখলাম যে এটা 180 হার্জে চলতে পারে। আর শুধু তাই না, এই 2560x1440p মনিটরটি বা 2K মনিটরটি শুধু যে ভালো গেমিং করাবে, এখানে আপনি HDR এর ফিচার দেখতে পারেন। আর যদি কালার কভারেজের কথা বলি, মোটামুটি ডিসেন্ট আমরা এখানে বলতেই পারি। 100% sRGB, 99% DCI-P3, Adobe RGB around 97%, which is very good। আর যদি আমি কালার অ্যাকুরেসির কথা বলি, তো এটি লেস দেন ডেল্টা নিচেই দেখা যাবে। কালারের ডেপথ 10 বিট, which is 1 বিলিয়ন কালার আমরা দেখতে পারি। আর যদি কানেক্টিভিটির কথা বলি, HDMI 2.0 পাবেন দুইটা। আর ডিসপ্লে পোর্ট এখানে আমাকে কনফিউজিং লাগতেছে, তবে হ্যাঁ, WCC-তে লিখেছে 2.1 পাবেন ডিসপ্লে পোর্টের দুইটা পোর্ট, যেটা অবভিয়াসলি প্লিজিং লাগতেছে। আরেক জায়গায় দেখা গেছিল 1.4। বাই দ্য ওয়ে, এর যদি রেসপন্স টাইমের কথা বলি, তো 1 মিলিসেকেন্ডের কাছাকাছি থাকবে। আর কন্ট্রাস্ট রেশিও 1,000:1। আর যদি ওভারঅল লুক দেখি সামনে অথবা পিছনের দিকে, অবশ্যই আপনাকে প্লিজিং দেখাবে। আর এটির নাম হচ্ছে Redmi G Pro মিনি এলইডি গেমিং মনিটর, তাও আবার 27 ইঞ্চের। যাই হোক, Xiaomi একটা ভালো কাজ করলেও আপনারা করছেন না, সেটি হচ্ছে সাবস্ক্রাইব বাটনে প্রেস, আর সাথে একটু রাগান্বিত হয়ে বেল আইকনেও থাপ্পড় দিয়ে দিতে পারেন। By the way, it's news time, so let's jump into the next story. তারপরের যে নিউজটি আছে, এটি মূলত Nvidia Geforce RTX 3050-র 6GB ভ্যারিয়েন্টকে নিয়ে। এটি বর্তমান মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেছে, অর্থাৎ সবার কাছেই এটা চলে গিয়েছে। তবে বাংলাদেশে দেখলাম না যে এটি নিয়ে অতটা হইচই পড়েছে। অথচ বাংলাদেশে কোনো বাজেট ক্যাটাগরির গেমিং প্রোডাক্ট আসলে আমরা সেটি নিয়ে আলোচনা সমালোচনা করে থাকি, তবে এটি নিয়ে আসলেই কোনো কথাবার্তা নেই। তবে এটি মার্কেটে যেদিন অ্যাভেলেবেল হয়ে যাবে, সেই দিনে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করতে পারি, ডেডিকেটেড ভিডিও, যে এটা 20 বা 22 হাজার টাকার মধ্যে এরকম প্রাইসের মধ্যেই আসার কথা আর কি। আর যদি 20-22 হাজার টাকার মধ্যে চলে আসে, আপনার জন্য কতটা কনভিনিয়েন্ট সেটি জানানোর চেষ্টা করব, যদি আপনারা ডিমান্ড করেন। তারপরের যে নিউজটি আসছে, সেটিও মূলত গ্রাফিক্স কার্ড রিলেটেড, আর এটাও খুব একটা ভালো নিউজ। তবে আপনারা আমার নিউজকে অ্যাপ্রিসিয়েট করেন না, তো অবশ্যই সেটাকে লাইক বা কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। আর এটা মূলত আসছে AMD-র কাছ থেকে। তাদের Radeon RX 7700 XT জিপিইউটার দাম অনেকটাই কমেছে, অর্থাৎ $100 লেস করে দিয়েছে। শুধুমাত্র $350 থেকে $53 কাছাকাছি পাওয়া যাবে। আর বাংলাদেশের মার্কেটেও এর প্রভাব অবশ্যই পড়তে পারে বলে আমরা আশা করছি। তবে হ্যাঁ, এই ধরনের কার্ডগুলোর, অর্থাৎ AMD-র 700 ক্লাসের কার্ডগুলোর প্রাইস এতটা বাড়তি হয়ে থাকে বাংলাদেশ মার্কেটে, আসলে এটা আমাকে ভাবায়। কারণ আমরা 6000 সিরিজেও দেখেছি, এখানেও দেখলাম। আমি বলছি না যে সকল কার্ডের প্রাইস একটু কমা বাড়া হয়ে থাকে, তবে এই সিরিজটা স্পেসিফিক এতটা আমাকে বেশি লাগে অন্যান্য দেশের তুলনায়, সেটা অবশ্যই একটা কনসার্নের বিষয়। তবে হ্যাঁ, বর্তমান সময়ে দাম কমেছে, আমরা আশা করি বাংলাদেশেও যাতে কমতে পারে, এবং বাজেট বা হাই এন্ড যারা সিস্টেম বিল্ড করতে যাচ্ছেন তাদের জন্য যাতে একটা সুবিধা হতে পারে। আর আপনারা দেখতেই পারছেন, অন্যান্য জায়গায় এরকম প্রাইস ড্রপ আমরা দেখতে পারছি। তবে এখানে যদি প্রাইস ড্রপের কথা বলি, অবশ্যই কেননা Nvidia-র কথাও বলা যায়। কারণ আমি যদি এখানে RTX 4060 Ti এর কথা বলি, যেটা 8GB ভ্যারিয়েন্ট, সেটারও প্রাইস অনেকটাই ড্রপ হয়েছে। তবে হ্যাঁ, এরকম না যে বিশাল একটা কমেছে, এখানে আমরা $345 থেকে $350 মধ্যে দেখতে পারছি। আর আপনারা যদি চিন্তা করেন, বা ইউএসএতেই যদি কেউ চিন্তা করেন যে RX 7600 XT নেওয়ার কথা, তো আর $15 বাড়িয়ে আপনারা RTX 4060 Ti এর 8GB ভ্যারিয়েন্ট নিতে পারেন, বা নেওয়াটা একটু মেক সেন্স করে। কারণ এন্ড অফ দ্য ডে গ্রাফিক্স কার্ডের ভিডিও মেমোরি অতটাও ইফেক্টিভ হবে না যদি তার পারফরমেন্স একটু কম হয়ে থাকে। তবে আমরাও চাই এই RTX 4060 Ti এর প্রাইস বাংলাদেশে অনেকটা কম হোক, যাতে বাজেট গেমিং এবং প্রোডাক্টিভ পিসি বানানো সম্ভব হয় এই প্রাইসের মধ্য থেকে। তারপরের যে নিউজটি আসছে, সেটি TSMC-র কাছ থেকে। আর TSMC এর আগের বছরে 2023 সালে আর্ন করেছে ওয়াপিং $69 বিলিয়ন। Nice. টু বি এক্সাক্ট $69.3 বিলিয়ন, যেটা অবশ্যই একটা বিশাল ব্যাপার। আর এটার
খরিদ্দার তো বুঝতেই পারছেন, অ্যাপেল আছে, এনভিডিয়া আছে, আর এএমডি তো অবশ্যই আছে। ইভেন ইন্টেল থেকে শুরু করে কোয়ালকম বলুন বা যাদেরকেই বলুন আপনারা, তারা টিএসএমসির কাছ থেকেই চিপস কালেক্ট করে থাকে, তাই এত বিলিয়ন ডলার তাদের এক বছরের মধ্যেই রেভিনিউ করে নিতে পেরেছে। তো এখানে লিস্ট দিয়ে দিই যে টিএসএমসি শুধু এতটা করেছে তা কিন্তু না, আমরা যদি ইন্টেলের দিকে দেখি তো তারাও করতে পেরেছে বিশাল একটা অ্যামাউন্ট, 54.23 বিলিয়ন ডলার, আর স্যামসাং ফাউন্ড্রিজ করেছে 50.99 বিলিয়ন ডলার, অর্থাৎ 51 বিলিয়ন ডলারও বলতে পারেন। তো এখন যদি আমরা সিপিইউ বিষয়ক কিছু লিক বা রুমার নিয়ে কথা বলি, তো ইন্টেলের কথা বললে জিওন এইচইডিটি প্ল্যাটফর্মের কথা বলি, তো সেক্ষেত্রে W3500 সিরিজ এবং W2400 সিরিজ অর্থাৎ সাফায়ার র্যাপিড রিফ্রেশে যে সকল এইচইডিটি লাইন আপ আসার কথা সেগুলো আমাদের সামনে লিক চলে এসেছে। কয়েকদিন আগেও আমি বলেছিলাম যে এটা ওয়াপিং 60 কোর অ্যান্ড 120 থ্রেডের সাথে আসতে পারে, ওয়াপিং 4.6 GHz এর ক্লক, 112 এমবির ক্যাশ, 350 ওয়াটের টিডিপি, আর এই হোল ফ্যামিলি দেখতেই পারছেন যে আসলে এটা কতখানি ভালো পারফরমেন্স করতে পারে, আর নিচের সিরিজগুলো আপনারা দেখতে পারছেন। আর ইন্টেলের আর একটা বিষয়ে যদি কথা বলি, অর্থাৎ তাদের আপকামিং 1700 সকেটের উপর বেস করা বার্টলেট এস যে সকল সিপিইউ আসার কথা ছিল, তো এগুলো স্পেসিফিকলি টার্গেট করবে নেটওয়ার্কিং অ্যান্ড এস সিপিইউর কাজের ক্ষেত্রে, এবং নেক্সট সিস্টেমে প্রথমে আসবে, আর কনজিউমার ভেরিয়েন্ট হয়তো বা নাও আসতে পারে। আর এখানে আমরা 12টা পি কোর ভেরিয়েন্ট দেখতে পেরেছি, যেটা অবশ্যই একটা ভালো অপশন হতে পারতো যারা কনজিউমার গ্রেড এবং বাজেট সিরিজের সিপিইউ কেনার চিন্তা ভাবনা করছিলেন। তবে হ্যাঁ, প্রথমত এটা নর্মাল ভেরিয়েন্টে আসবে না কনজিউমার গ্রেড, তাই এটা এখানেই ক্লোজ করে দিতে চাই। তারপরে যদি আমি কথা বলি Ryzen 9000 সিরিজের ডেস্কটপ প্রসেসরের কথা, তো সেটিও খুব শীঘ্রই আসতে পারে। এর আগেও আমি আপনাদেরকে কভারেজ দিয়েছিলাম যে এটা কত তাড়াতাড়ি আসতে পারে। তবে এখানে কথা হচ্ছে নতুন মাদারবোর্ডের কিছু বিষয় লিক হয়েছে এবং আমাদের সামনে চলে এসেছে। লাইক আমি যদি ASUS এর কথা বলি, তো তাদের ক্রসহায়ার XE সিরিজের মাদারবোর্ড দেখতে পারছি, অর্থাৎ XE এর মানে হলো X87 আর শেষে হচ্ছে স্ট্যান্ডার্ড E, আপনারা বুঝতেই পারছেন। আর এই Ryzen 9000 সিরিজ অথবা গ্রেনাইট রেজের কথা যদি বলি, এই সিপিইউটির Gen 5 আর্কিটেকচারে যেটা আসবে, এটা মাইট বি USB 4 এর সাথে এটা প্যাকড আপ হয়ে আসতে পারে। এটা XE সিরিজের সাথেই সম্ভব হবে। আর USB 4 এর বৈশিষ্ট্য হচ্ছে এটা 40 Gbps স্পিডকে ক্যারি করতে পারে উইথ হাই ক্যাপাসিটির কারেন্ট। আর এটা আপনারা কাইন্ড অফ লাইক থান্ডারবার্ড 4 এর সদভাইও বলতে পারেন, যেটা অবভিয়াসলি আপনারা ফ্ল্যাগশিপ টাইপের মাদারবোর্ডগুলোতেই আপনারা দেখতে পারেন। আর এটি এই সালের মাঝামাঝি সময়ে আসার একটা সম্ভাবনা আছে, এরকমটাই আমরা আশা করছি। তারপরে যদি AMD এর কথা বলি, তো তাদের যদি নেক্সট জেনারেশন গ্রাফিক্সের কথা বলি, তো তারা RDNA4 আর্কিটেকচারের উপর কাজ করছে। আমরা ইনফরমেশন পেয়েছি ফোরনিক্স এর কাছ থেকে, আর এটি বেসিক্যালি প্যাচ নোট যেটা লিনাক্স এর জন্য করতে যাচ্ছিল, তার কারণেই আমরা পেয়ে গেছি। তবে হ্যাঁ, তারা নতুন বছরেই অনেক কিছু করার চিন্তা ভাবনা করবে, দেখি সামনে আসলেই কতটা পাওয়ারফুল ফ্ল্যাগশিপ জিপিইউ আনতে চলেছে AMD। আর হ্যাঁ, আবারও বলছি, আপনারা যারা AMD Ryzen 8000 সিরিজের দুইটি সিপিইউ নিয়ে যদি আপনি ডেডিকেটেড ভিডিও দেখতে চান এবং আপনি আরও চান যে RTX 3050 6GB ভ্যারিয়েন্ট নিয়েও একটা ভিডিও আসুক, তো কমেন্ট সেকশন আপনার জন্য খোলা। ভিডিওতে লাইক দিবেন, কিছু না কিছু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।